পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানতে দেওয়া হয়নি বললেন মইনিউ আহমেদ। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ। ব্যাংক থেকেও এস আলমের দাপট দেখিয়ে হাজার কোটি টাকা ঋণ মানা হয়নি কোনো নিয়ম। এবং ছাত্র আন্দোলনের সময় পুলিশি সহিংসতায় অঙ্গ হারানোর স্বপ্ন ধূসর, কাটছে যন্ত্রণাদগ্ধ দিন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বিডিআর সদর দফতরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহে দেশের ইতিহাসের অন্যতম নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন আলোচিত 111-এর প্রধানতম চরিত্র সাবেক সেনাপ্রধান জেনারেল মইনিউ আহমেদ। তিনি বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি। হত্যাকাণ্ডটি নিয়ে 15 বছরে শুধু বিগত সরকারের কথাই শুনতে হয়েছে। ঘটনা তদন্তে তখনকার সরকার সহযোগিতা করেনি বলেও জানান মইনিউ আহমেদ। বিস্তারিত পার্থসারথীর রিপোর্টে। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কি ছিল তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলাপ সামনে এলেও এবারই প্রথম নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান মইনিউ আহমেদ। তার ভাষ্যমতে 25 ফেব্রুয়ারি 9:30টার দিকে তিনি জানতে পারেন পিলখানায় গণ্ডগোল হচ্ছে। কিছুক্ষণ পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ফোন ব্যস্ত পান। 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। 46 ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি শেখ হাসিনা দিয়েছিলেন বলে জানান মইনিউ আহমেদ। বিদ্রোহের সময় টিভি চ্যানেলে লাইভ কভারেজের সমালোচনা করে তিনি বলেন, 11:45 দিকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানায় সরকার রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ইলেকট্রনিক মিডিয়ার লোকজন ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল, তার মধ্যে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে এবং এর মাধ্যমে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআর অন্যান্য ক্যাম্পে এই বিদ্রোহী ছড়িয়ে দিতে সাহায্য করছে। বেলা 11:45 পিএসএফডি জানায় যে সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে যে কোনো আলোচনার আগে সেনাবাহিনী এলাকা থেকে চলে যেতে হবে। তাই সরকার আদেশ করল যে 46 ব্রিগেড এবং অন্যান্য যারা সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে আসছে সবাই শুড বি আউট অফ সাইট, এবং বলা হলো যে অ্যাটলিস্ট 2 কিলোমিটার উত্তরে যেন চলে যায়। পরের দিন 26 ফেব্রুয়ারি বিদ্রোহীরা আবারও গোলাগুলি শুরু করলে তাকে জানানো হয় বিদ্রোহীরা আত্মসমর্পণ না করলে সামরিক অভিযান পরিচালনা করা হবে। 26 ফেব্রুয়ারি সকাল থেকেই বিদ্রোহীরা পুনরায় গোলাগুলি শুরু করে এবং বেঁচে যাওয়া অফিসারদেরকে যারা লুকিয়েছিল বিভিন্নখানে খুঁজতে থাকে। সিদ্ধান্ত হয় যদি সমঝোতা না হয় ওদের সাথে, তাহলে সামরিক অভিযান পরিচালনা করা হবে। ঘটনার তদন্তে সরকারের সাহায্য পায়নি সেনাবাহিনী ভিডিও বার্তায় উল্লেখ করেন সাবেক এই সেনাপ্রধান। তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। বিডিআরের বিদ্রোহে ওই সময় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা।
যারা 3 বছর আগে ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠানকে 1200 কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক চট্টগ্রামের চাক্তাই শাখা। সুদ আসলে এখন ব্যাংকের পাওনা 1448 কোটি টাকা। জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা থেকেও প্রতিষ্ঠানটি ঋণ পায় 340 কোটি টাকা। দুবাই পালিয়ে যাওয়ার সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরীকে আটকের পর অর্থ পাচার আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। 2021 সালে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে 1209 কোটি টাকা ঋণ নেয় ইনহারেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্যাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল করিম চৌধুরী। ব্যাংকে জামানত হিসাবে যে জমি দেওয়া হয় তার বাজার মূল্য মাত্র 592 কোটি টাকা। 3 বছরে 1 টাকাও পরিশোধ না করায় সুদে আসলে ব্যাংকের পাওনা এখন 1448 কোটি টাকা। আনসারুল আমাদের এখান থেকে আপনার বিনিয়োগ নিয়েছেন একটা ইন্ডাস্ট্রির জন্য, ইন্ডাস্ট্রি করার জন্য। ওটার এগেনস্টে উনি 4টা শিডিউল সিকিউরিটি দিয়েছেন। ওটার এগেনস্টে আমাদের পাওনা ব্যাংকে বর্তমান 1209 কোটি, প্রিন্সিপাল প্রফিট সহ 1448 কোটি টাকা। ঋণ অনুমোদনের নথিতেই প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয় চট্টগ্রামের আসাদগঞ্জের রামজয় মহাজন লেনে, কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি ওই ঠিকানায়। পর্যাপ্ত জামানত না থাকা সত্ত্বেও ঋণ অনুমোদন করা হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে। সিকিউরিটি তো আপনার তুলনায় কম আছে। এটা আমাদের প্রধান কার্যালয় যেভাবে অনুমোদন দিয়েছেন সিকিউরিটি, ওভাবে ওনারা যেটা অফার করছেন 4টা শিডিউল, 2টা চট্টগ্রামে 2টা ঢাকাতে, এগুলি তো আমরা দেখতেছি। আমাদের হেড অফিস স্যার আছেন, ওনারা এগুলি ভিজিট করতেছেন। এদিকে একই কায়দায় 2022 সালে জনতা ব্যাংক আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে 340 কোটি টাকা ঋণ নেন আনসারুল করিম। ব্যাংক খেকো এস আলমের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে 1150 কোটি টাকার এফডিআর দেখিয়ে নেওয়া হয় এই ঋণ। ক্ষতিগ্রস্ত শিল্পোদ্যোক্তাদের প্রণোদনা দেওয়ার বিধান থাকলেও ইনহেরেন্ট ট্রেডিংকে করোনার সময় 170 কোটি টাকা প্রণোদনা দেয় ইসলামী ব্যাংকের ওই শাখা। আনসারুল করিম চৌধুরীর এই দাপটের কারণ হলো তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ফুফাতো ভাই। ঋণ অনুমোদনের সময় ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ব্যাংকের ঋণ পরিশোধ না করে গেল সোমবার দুবাই পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন আনসারুল করিম। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কারো স্বপ্ন ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ বা হতে চেয়েছিল দেশসেরা পুলিশ কিংবা সেনা অফিসার। অথচ ছাত্র আন্দোলনের সময় পুলিশি সহিংসতায় হাত পা হারিয়ে তাদের সব স্বপ্নের অকাল মৃত্যু ঘটেছে। এছাড়া হাসপাতালের বিছানায় যন্ত্রণাদগ্ধ দিন কাটানোদের মধ্যে রয়েছেন ভ্যান চালক, পোশাক শ্রমিক কিংবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম অনেক ব্যক্তিও। মইনুল হোসেন মাসুদের ক্যামেরায় শিউলি শবনমের প্রতিবেদন। হাঁটুর বাটি সহ একদম নিচ পর্যন্ত অনেকগুলো হাড় ভেঙে গেছে। ডক্টর বলছে রিকভার করতে প্রায় 1 বছর সময় লাগবে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আব্দুল্লাহর স্বপ্ন ছিল পড়াশোনা শেষে সেনা কর্মকর্তা হয়ে দেশের জন্য কাজ করার। অথচ 4 আগস্ট তার ডান পায়ের ওপর পুলিশের দ্রুতগামী জিপ উঠে গেলে ভেঙে গুঁড়ো হয়ে যায় হাঁটু থেকে পায়ের নিচের অংশের হাড়। ভেঙে যায় আব্দুল্লাহর স্বপ্ন। সহিংসতা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে ভর্তি হন 775 জন মানুষ। এর মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়াতে 21 জনেরই কেটে ফেলতে হয়েছে হাত কিংবা পা। তাদেরই একজন 19 বছরের হাসিখুশি কিশোর আতিকুল। 5 আগস্ট বিকেলে বিজয় মিছিলে যাওয়ার খেসারত দিতে হয়েছে এক হাত হারিয়ে। আমার একটা হাত হারানো গেছে, আমি এই কষ্টটা মনের ভিতর চেপে রাখি, তাহলে এটা আমার নিজের সাথে বেমানি হয়ে যাইতেছে, কারণ আমরা যার জন্য লড়ছি তা আমরা পেয়ে গেছি। পুলিশের গুলিতে পা হারাতে বসেছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র শাহরিয়ার কিংবা কলেজ ছাত্র সজীব। আহতদের বেশিরভাগেরই বয়স 20-এর নিচে। আবার আন্দোলন হলে আবার নামবো, এটাতে তো কোনো আফসোস নেই। খারাপ তো লাগতেছে, বা হাঁটতে পারতেছি না, বসতে পারতেছি না, খেলা করতে পারতেছি না, স্কুলে যেতে পারতেছি না। অন্তর্বর্তী সরকারের নির্দেশে হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবায় স্বস্তির কথা জানান কেউ কেউ। আলহামদুলিল্লাহ
যে অনেক টাকার চিকিৎসা, তো এটা সম্পূর্ণ ফ্রিতে হয়েছে। হাতে, পায়ে, বুকে, পিঠে ভয়াবহ ক্ষতসহ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি পোশাক শ্রমিক মনির হোসেনের মতো অনেকেই আছেন যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার মা বাবা তো না খাই আছে, আমার একটা ছোট্ট একটা বাচ্চা, আমার সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে, আমি এখানে পড়ে আছি। পা কেটে ফেলা নবম শ্রেণীর ছাত্র আল আমিনের মতো কারো কারো আশঙ্কা, অন্তর্বর্তী সরকার পাশে না দাঁড়ালে তাদের ভিক্ষার থালা নিয়ে পথে বসতে হবে। কেউ কেউ জানিয়েছেন কৃত্রিম হাত পা সংযোজনের আকুতিও। চলার মতো একটা ভালো পাও যেন লাগা এরকম, আর সারা জীবন যেন একটা কর্ম করে খাইতে পারে। ডক্টর ইউনূস স্যারের একটা আবদার আছে, সে যেন আমাদের মতো যারা গুলি খাইছে তাদের দিকে যেন একটু তাকায়, তারা যেন পথে ভিক্ষা করে না খায়। সর্বোচ্চ চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে নিটোর কর্তৃপক্ষ। আমরা পরবর্তীতে এইগুলো একটু ডিটাচ করব, হাঁটুটাকে ভাঁজ করার চেষ্টা করব, ওকে ভর দিতে বলবো, এবং এই দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়াটা চলবে বেশ কিছুদিন। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 101 জন রোগী। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে ভারতের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ। আবার আমন্ত্রণ একুশে সংবাদে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশটির উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে এসব কথা বলেন রাজনাথ সিং। এ সময় ভারতের উত্তর সীমান্তের পরিস্থিতি সহ প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ঘটনা প্রবাহ শীর্ষ সামরিক নেতৃত্বকে বিস্তৃত ও গভীরভাবে বিশ্লেষণ করতে বলেন তিনি। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা বিশ্লেষণ করে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলার জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রাজনাথ সিং। विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति। শাহজাহান খান এক যুগ আগেও ঢাকা শহরে ছিল না কোনো ফ্ল্যাট বা জমি। মন্ত্রিত্ব পাওয়ার আগে তার মাসিক আয় ছিল 1,70,000 টাকা। মন্ত্রী হবার পর তার সম্পদ বেড়েছে প্রায় 100 গুণ। নিজ জেলা মাদারীপুর আর ঢাকা শহরে গড়েছেন সম্পদের পাহাড়। আছে আবাসন, হোটেল ও শিপিং ব্যবসা। পরিবহন খাতে চাঁদাবাজির একক গডফাদার শাহজাহান খান। মাদারীপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান ও তার স্ত্রীর সম্পদ 15 বছরে বেড়েছে অস্বাভাবিক হারে। বেড়েছে বাৎসরিক আয়ও। মাদারীপুর শহরে মুকুটহীন সম্রাট শাহজাহান খানের দৃশ্যমান সম্পত্তির মধ্যে আছে 10 তলা একটি বাসভবন, 6 তলা একটি হোটেল, আছে সার্বিক ফুড ভিলেজ। মাদারীপুর স্কুল অ্যান্ড কলেজের জমি দখল করে সেখানে গড়ে তোলেন 4 তলা ভবন। একই শহরে রয়েছে তার 3টি পেট্রোল পাম্প। 4 তলা ভবনে নিজের বাবার নামে আসমত আলী খান হাসপাতাল। এছাড়া সার্বিক পরিবহনের মালিকও তিনি ও তার পরিবার। ভাইদের আছে অঢেল সম্পত্তি। রাজধানীর বুক জুড়ে সাবেক এই মন্ত্রীর রয়েছে একাধিক বাড়ি। মাদারীপুর 2 নম্বর আসন থেকে টানা 8 বারের এমপি ও 2 বার নৌ পরিবহন মন্ত্রী ছিলেন শাহজাহান খান। জেলার সবকিছুই ছিল তাদের নিয়ন্ত্রণে। ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খান জেলার টেন্ডার নিয়ন্ত্রণ করতেন। মাদারপুরে তার ছোট ভাই জাচ্চু খান যত টেন্ডারবাজি কিশোর গ্যাং হইতে আরম্ভ করে তার এই নেতৃত্ব হয়েছে। এটা মাদারপুরের আনাচে কানাচে সকল লোকজনই জানে। অনেকে মুখ খুলতে পারে না ভয়ের কারণে। এটা কারেন্টটা চলতে তো বলতে পারতাম, মালিক সমিতির একটা চেক পয়েন্ট ছিল, শ্রমিক ইউনিয়নের আমাদের মতো লোকজন, তারা আমাদের আটকে রাখতো। ঠিক আছে, যাইতে দিত না, আইতে দিত না, গ্যাঞ্জাম করার চেষ্টা করতো। তো আমরা জিজ্ঞাসা বলতে সাধারণ ধরে কোনো অটো চলতে হবে। রাস্তার ইলেকট্রিক কাজগুলো রাত্রের বেলা পরিচালনা কইরা সদর উপজেলার তো ভিতর তামাতি, ঠিক আছে, যেই টাকা টেন্ডার হয়েছে তার তো 3 গুণ বেশি টাকা নিয়ে সেই কাজ করছে। ঠিক আছে, অন্য কেউরে কাজ করতে দেয় নাই। শ্রমিক ফেডারেশনের সে দায়িত্বে থাকা অবস্থায় শ্রমিক দিয়া চাঁদাবাজি করা, তার ভাই টেন্ডারবাজি করছে মাদারীপুর শহরে। অন্য ভাইরা ভূমি দস্যুতা
এবং সব কিছু মিলে তারা মাদারীপুরে ব্যাপক সন্ত্রাস, লুটপাট, তার ছোট ভাই জাচ্চু নানা নামে খ্যাত সে মাদারীপুর কিশোর গ্যাং পরিচালনা করা, আমরা এর সঠিক বিচার চাই। এছাড়া মন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রাম বন্দরও ছিল ছোট ভাই জাচ্চু খানের হাতে। আর এক ভাই অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান। টেন্ডারবাজি, ভূমি দখল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ সহ ভয়ঙ্কর সব অভিযোগ শাহজাহান খানের পরিবারের বিরুদ্ধে। বিএনপি, জামায়াত সহ সাধারণ মানুষ এখন পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। বছরের পর বছর শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতির পদে থেকে তিনি হয়ে ওঠেন পরিবহন জগতের কিং। কাজ করেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর সর্দার হিসেবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানতে দেওয়া হয়নি বললেন মইনুল আহমেদ, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ। ব্যাংক থেকে এস আলমের দাপট দেখিয়ে 1000 কোটি টাকা ঋণ, মানা হয়নি কোনো নিয়ম। এবং ছাত্র আন্দোলনের সময় পুলিশি সহিংসতায় অঙ্গ হারানোদের স্বপ্ন ধূসর, কাটছে যন্ত্রণাদগ্ধ দিন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।